নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চাকরিহারাদের আন্দোলন জলপাইগুড়িতে। সুপ্রিম কোর্টের রায়দানে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এবারে পথে নামলেন। পোস্টার হাতে পথ অবরোধে সামিল ছোট্ট একটি শিশুও। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের দোলাইগাঁও সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। চাকরিহারাদের আন্দোলন জলপাইগুড়িতে। সুপ্রিম কোর্টের রায়দানে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এবারে পথে নামলেন। জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের অফিসে মিছিল করে গিয়ে তাদের দাবিপত্র পেশ করেন। চাকরিহারাদের সাফ দাবি যে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসিকে প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দ্রুত সার্টিফাইড কপি সরবরাহ করতে হবে। এমনকি রাজ্য সরকারকে আমাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে। এদিন পিডব্লিউডি মোড়ে তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। যে এখানে কি করব, আমরা ভিতরে করব না এখানে আমরা বিক্ষোভ দেখাবো, কি করব সেটা একটু। যোগ্য শিক্ষক, শিক্ষিকা কর্মীবৃন্দ মহাশয়, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা ডিআই ঘেরাও অভিযানে এসেছি। যদি সৃষ্টি হয় আমরা এই বাধা ভেঙে ভিতরে প্রবেশ করব। আমরা শান্তিপূর্ণ ধর্ণা অভিযান চালাবো, রাস্তায় নয়। আমরা ডিআই অফিসকে তালাবদ্ধ অবস্থায় যাদের জন্য আমাদের পরিবার আজকে রাস্তায়। যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার অধিকার কে দিল? শিক্ষা দপ্তর জবাব দাও। নিজের যোগ্যতাকে মাত্রা দিয়ে, মেধাকে অগ্রাধিকার দিয়ে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ প্রদর্শনটার কারণ কি? দাদাভাই কি কারণটা? আমরা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, আমরা যে চাকরিটা পেয়েছি আমাদের যোগ্যতায়, আমরা পরীক্ষায় সম্পূর্ণ রকম সমস্ত কিছু মেনে আমাদের পরীক্ষা হয়েছিল এবং সমস্ত কিছু ঠিকঠাক করে হয়েছিল। এবং তারপরেও আমাদের গত বছর 22শে এপ্রিল একটা রায় বেরোয় হাইকোর্ট থেকে। সেই রায়ের আগে আমরা জানতামও না, আমরা যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা ছিলাম তারা জানতামও না যে আমরা সেই লিস্টের অন্তর্ভুক্ত রয়েছি। আমরা সেখানে যেটা হচ্ছিল সেটা অযোগ্যদের নিয়ে হচ্ছিল এবং সেক্ষেত্রে আমাদের গোটা প্যানেল বাতিল হয় সেদিন 22শে এপ্রিল 2024। এবং তারপর দীর্ঘ 1 বছরের এই সমস্ত সুপ্রিম কোর্টে যাওয়ার পরে, সুপ্রিম কোর্টে সমস্ত কিছু হওয়ার পরে, আমাদের যোগ্যতার সমস্ত কিছুর প্রমাণ হওয়ার পরেও আমরা আজকে কোথায়? আমরা আজকে রাস্তায়। আমরা কিসের পাপ করেছি? আমরা কি ভুল করেছিলাম যে আমরা আজকে রাস্তায়? আমরা আজকে সবাই উচ্চশিক্ষিত, সমস্ত কিছুর যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে বহাল থাকতে চাই। এখন আমরা আমাদের যেহেতু ডিআই অফিস আমাদের জেলার মধ্যে যে রয়েছে, আমাদের পরিচালনা করে, তাই আমরা ডিআই অফিসের কাছে এসেছি। এখানে আমাদের চাকরি যাতে বহাল থাকে, আমরা যাতে সসম্মানে আমাদের চাকরি ফিরে পেতে চাই, আমরা স্কুলে যেতে পারি, আমাদের বেতন যেন বহাল থাকে, এই সমস্ত কিছু নিয়েই আমরা বিক্ষোভ কর্মসূচি চালাতে এসেছি আমাদের এখানে। কি নাম দাদা? আমার নাম ভাস্কর। জলপাইগুড়িতে পথ অবরোধে সামিল চাকরিহারারা। পোস্টার হাতে অবরোধে সামিল ছোট্ট শিশুটিও। আর সেই পোস্টারে লেখা রয়েছে, আমার বাবা যোগ্য শিক্ষক। বুধবার অবরোধের এমনই চিত্র দেখা গেল জলপাইগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড়ে। কিছু সময়ের জন্য পথ অবরোধ করে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন 2016 সালের এসএসসি চাকরিহারারা। এদিন ডিআই অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান আন্দোলন করার পর পায়ে হেঁটে মিছিল করে তারা চলে আসেন জাতীয় সড়কে। যদিও এদিন আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী গোশালা এলাকায় পৌঁছে যায়। ওয়ান ওয়ে দুটি পথ জুড়েই মানববন্ধনে সামিল হন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। প্রায় 10 মিনিট ধরে চলে এই অবরোধ।
এরপর নিজেরাই অবরোধ তুলে নেন। চাকরিহারাদের তরফে তমালিকা দত্ত বলেন, আজ আমরা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলাম। কাউকে কোনো রকম অসুবিধে সৃষ্টি আমরা করিনি। পুলিশের সহযোগিতা নিয়েই অবরোধে সামিল হয়েছি। আমরা যেটা বলতে চাইছি তা সাধারণ মানুষ যাতে জানতে পারেন, তার জন্যই এই কর্মসূচি। আমরা অযোগ্য নই, আমাদের সবচেয়ে বড় জাজ আমাদের ছাত্রছাত্রীরাই বলে তিনি জানান। চাকরিহারাদের পক্ষ থেকে মেঘনাদ রায় বলেন, আমরা যে যোগ্য শিক্ষক তার প্রমাণ আমাদের কাছে আছে। যোগ্য হয়েও আজ আমরা পথে নেমে এসেছি। সরকার হয়তো চেয়েছিল যোগ্যদের সাথে অযোগ্যদের মিলিয়ে সুপ্রিম কোর্ট থেকে সহানুভূতি আদায় করার। আমরা প্রতীকী 10 মিনিটের জন্য মেন রোডের মধ্যে মানববন্ধন করতে হবে। 10 মিনিটের জন্য আমরা মানববন্ধন আমরা এখানে জাস্ট 10 মিনিটের জন্য এখন আমরা একটা হাইওয়ে অবরোধ করলাম, 10-15 মিনিটের অবরোধ করলাম। কাউকে কিছু ডিস্টার্ব না করে প্রশাসনের হেল্প পেয়েছি আমরা, আমাদের পুলিশ হেল্প করেছেন, আমাদের করেছেন, সাপোর্ট করেছেন। আমরা অবরোধ করলাম যে আমরা আমাদের যেটা আমাদের ভিতরে চলছে, যেটা আমরা বলতে চাইছি, সেটা যেন সবাই কমন পিপল, কমন মাস যেন জানতে পারে। কখনো না, এটা তো মানে 7 বছরের আমরা একদম ডেডিকেটেড, উইথ ডেডিকেশন আমরা সার্ভিস করেছি। আমাদের সবচেয়ে বড় জাজ হচ্ছে আমাদের স্টুডেন্টস। প্রত্যেকটা স্কুলে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন তো, অযোগ্য হলে আমরা পড়াতে পারতাম? এত ডেডিকেশন দিয়ে আমরা পড়াতে পারতাম? সবচেয়ে বড় জাজমেন্ট দিবে আমাদের স্টুডেন্ট, যে আমরা ফিল্ডে কাজ করি। চেয়ারে বসে যে কেউ ডিসিশন নিতে পারে, কিন্তু আমরা ফিল্ডে কাজ করি। এখন যতক্ষণ না আমাদের ন্যায্য আর হচ্ছে ন্যায্যতে লিস্ট বেরোচ্ছে উইথ সার্টিফাইড কপি, আমরা ততক্ষণ অবধি আমরা প্রতিদিন কিছু না কিছু আন্দোলন করব, প্রতিদিন কোনো না কোনো ডেপুটেশন দিব। আমরা ঘরে বসে থাকবো না। আপনারা বলুন, আজকে কেউ যদি 7 বছর একটা সিকিউর জব করে, তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, ফট করে যে তাকে বলে যে ভলেন্টিয়ার সার্ভিস করুন, এটা কি কোনোদিন উচিত? এটা কি একটা ভালো এক্সাম্পল হবে সোসাইটির জন্য? আজকে আপনারা একটু ভাবুন, যে দেশে আমরা থাকি সে দেশের প্রেসিডেন্ট একজন মহিলা, এই স্টেটের একজন চিফ মিনিস্টার হচ্ছে একজন মহিলা। আজকে কতগুলো মহিলা আজকে বেরোজগার হয়ে গেল। আমাদের স্টেটে কন্যাশ্রী, আমাদের স্টেটে হচ্ছে লক্ষ্মী ভান্ডার, আমাদের স্টেটে রূপশ্রী। আজকে এতগুলো মহিলা, আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, কোথায় ওমেন এম্পাওয়ারমেন্ট গেল? আমরা এতগুলো মহিলা, এতগুলো টিচার্স, দেখুন তো আজকে জবলেস হয়ে গেলাম। কোথায় বিচার হবে আমাদের এগুলো? কি নাম আপনার? তমালিকা দত্ত। আমাদের দাবিটা একটাই, যে সুপ্রিম কোর্ট আমাদের এখনো পর্যন্ত রায় খারিজ করলো, রিভিউ পিটিশন করার সুযোগ দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট। তো রিভিউ পিটিশন তখনই আমাদের অ্যাকসেপ্ট হবে যদি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদাভাবে লিস্টটা পাবলিশ করে এসএসসি থেকে বা সরকারের মাধ্যমে, তাহলেই আমাদের একমাত্র বাঁচার উপায়। এবার সরকার হয়তো চেয়েছেন যোগ্য অযোগ্যকে একসাথেই সুপ্রিম কোর্ট রায়, সিম্পিতি রায় দিয়ে বাঁচিয়ে দিবেন, যেটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এবং আমরা 7 বছর থেকে আজকে চাকরি করলাম, হঠাৎ করে আমাদের মাথায় এই বাস এসে পড়লো। আমরা কি করব এখন? আমরা কোথায় যাব? আমরা পথে নেমে এসেছি সবাই। আমরা তো যোগ্য শিক্ষক, আমাদের প্রমাণ আছে, ভ্যালিড প্রমাণ আছে আমাদের সবার কাছে। অযোগ্যের লিস্ট আর যোগ্যের লিস্ট সিবিআই তো দিয়েছে। সিবিআই এর কাছে এখনো আমাদের নামের প্রকাশ একদম জলজল করছে, কারা যোগ্য কারা অযোগ্য। এবং তারা বলছে যে 12% ইন্টারেস্টে অযোগ্যদের টাকা ফিরিয়ে দিতে হবে। এটাই তো মজার কথা। তাহলে 12% ইন্টারেস্টে যাদের টাকা ফিরিয়ে দিতে হবে, তারা তার মানে অযোগ্য জন্যই তাদের বলছে। আমাদের কিন্তু সেই কথাটা বলেনি। আমাদের সিবিআই লিস্টেও আমাদের নাম নেই, অযোগ্য লিস্টে আমাদের নাম নেই। রাস্তা অবরোধ করলাম, একটা সরকারকে বার্তা দিতে চাইলাম যে সরকার আমাদের জন্য যাতে ব্যাপারটা ভাবে এবং যোগ্য অযোগ্য লিস্ট খুব তাড়াতাড়ি, এবং সেটা যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে মিরর ইমেজ। মানে প্রথম আমরা যে ওএমআর কপিটা পরীক্ষা দিয়েছি, সেই কপিটার প্রথম যে স্ক্যানার কপি সেটা হচ্ছে মিরর ইমেজ। ওটা যদি কমিশন বা এসএসসি সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টে পাবলিশ করতে দিতে পারে, তাহলেই কিন্তু আমাদের এই কেসটা অনেকটাই জেতার সম্ভাবনা থাকবে। আমাদের কিন্তু আমরা 99.99% আমাদের কেসটা আমাদের পক্ষে নেই। 0.01% জন্য জাস্ট আমরা এই লড়াই লড়ে যাচ্ছি, যাতে আমাদের এখান থেকেই জয় আনতে ছিনিয়ে নিতে পারি। থ্যাংক ইউ আপনাদের। আমার নাম মেঘনাদ রায়।
শ্রমিক, কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে 9 দফা দাবিতে অবস্থান আন্দোলন অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। বুধবার পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে 3 ঘন্টার জন্য এই অবস্থানের কর্মসূচি চলে। দাবিগুলোর মধ্যে বকেয়া ডিএ, ডিআর অবিলম্বে প্রদান, স্বচ্ছতার ভিত্তিতে সমস্ত শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, প্রতিহিংসার বদলি রোধ, WBHS প্রকল্পে সার্বিক অন্তর্ভুক্তি সহ জেলার সমস্ত বেসরকারি নার্সিংহোমে উক্ত প্রকল্পের ক্যাশলেস সুবিধা প্রদান, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান এবং বাগান এলাকার জমি রক্ষা সহ বিভাজনের রাজনীতি বন্ধ, গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের বিষয়গুলি তুলে ধরা হয়। আমার নাম বিজয়শঙ্কর সিংহ, আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক। আমাদের সারা রাজ্য জুড়েই গত 7 তারিখ থেকে আমাদের মোট রাজ্যের 87টা মহকুমা আছে। সেই মহকুমাতে আমরা আমাদের 7 দফা দাবি এবং স্ব জেলার ক্ষেত্রে আরো 2 দফা দাবি যুক্ত করা হয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে শ্রমিকরা যে চা শ্রমিকরা যে আক্রান্ত হচ্ছে, তাদের মজুরি পাচ্ছে না, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সবটা নিয়েই আমরা 9 দফা দাবিতে আজকে এখানে জলপাইগুড়ি জেলার সদর মহকুমাতে আমরা সবাই মিলিত হয়েছি। যৌথ মঞ্চের আহ্বানে এটা হচ্ছে। শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীদের যে যৌথ মঞ্চ, আমাদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যেমন আছে হচ্ছে আমাদের পঞ্চায়েত যৌথ কমিটি, আমাদের অন্যান্য যে সংগঠন শিক্ষক মহাশয়দের এবিটিএ, ইপিটিএ সহ বিশ্ববিদ্যালয় সহ বিশাল অংশের যারা এক্সচেকার থেকে রাজ্য সরকারের বেতন পায় তাদেরকে নিয়ে এই যৌথ মঞ্চ সারা পশ্চিমবাংলা জুড়েই 7 তারিখ থেকে এই মহকুমাতে আমাদের এই দাবিগুলোকে নিয়ে আমরা আন্দোলন করছি। আমাদের দাবির মধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে নৈরাজ্য চলছে, মারাত্মকভাবে নৈরাজ্য চলছে, যেভাবে দুর্নীতি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, খাদ্য দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে, এবং শিক্ষার ক্ষেত্রে অতি সম্প্রতি যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেটা দিয়েছে যে 25,752 যে চাকরি চলে গেছে, অযোগ্য যোগ্য আলাদা করতে পারলো না, যারা দুর্নীতি করেছে তারা এখনো জেলে রয়েছে। শিক্ষা ব্যবস্থাটাই পুরো জেলে, আপনারা জানেন, শিক্ষামন্ত্রী সহ যে যারা দুর্নীতি করেছে, যে কোটি কোটি টাকার দুর্নীতি, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে, এবং কেটেও দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আগামী দিনে কোর্টে মামলা হয়েছে। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের দোলাইগাঁও সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত 2টি বাড়ি। বুধবার সকালে লোকজন কৃষিকাজের জন্য নিজের মতো করে যে যার জমিতে চলে যায় কাজ করতে। দুপুর 12টা নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে এলাকাবাসীরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেববাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সোহরাব আলমের 2টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোহরাব আলমের মা জানান, আমরা সবাই ঘরের বাইরে ছিলাম, হঠাৎ দেখি আগুন জ্বলে উঠেছে। ঘরে এসে দেখি ঘরের ভিতরে কারেন্টের তারে আগুন জ্বলছে, আর নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। তিনি জানান, ঘরে মজুত করা চাল, ধান, জরুরি কাগজপত্র, সোনা গয়না সহ নগদ কিছু টাকা আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেন ক্রান্তি থানায় এবং ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্রের গাড়ি আসার আগে স্থানীয় ফায়ারম্যান শরীফুল হক এবং এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এলাকাবাসীর দাবি, ক্রান্তি ব্লকে অবিলম্বে একটি দমকল কেন্দ্র স্থাপিত করা হোক, কারণ একের পর এক আমাদের ক্রান্তি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কেন্দ্রের গাড়ি আসার আগে আমাদের সহায় সম্পত্তি, ঘর বাড়ি আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। খবর সংগ্রহ করা পর্যন্ত দমকল কেন্দ্রের গাড়ি পৌঁছয়নি। ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিনের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। আগুনটা তো কারেন্ট থেকেই লাগছিল। আগুনটা প্রথম রাউন্ডে এখানে লাগছিল, আগুনটা লাগার পরে শর্ট সার্কিট হওয়ার পরে এই ঘরে চলে গেছে। আমি চিল্লার পর বাড়িতে যে একজন ছিল তিনি তো হতাশ হয়ে পড়ে গেছিল। তারপরে আমি তো চিল্লাইছি, চিল্লার পর অনেক লোকজন হয়ে গেল। তারপরে এই সামনে একটা পুকুর ছিল, হ্যাঁ, পুকুর থেকে মানুষ চিল্লার পরে আসার পরে বালতি নিয়ে আসার পরে সবাই মিলে সহযোগিতার ভিতরে আগুনটাকে নিভানো সম্ভব হয়েছে। যদি মানুষ না থাকতো তাহলে আজকে আমাদের এই আগুন নিভাতে সম্ভব হতো না, আজকে এই পরিবার নিঃস্ব হয়ে যেত। তোমার ক্ষয়ক্ষতির মধ্যে যথেষ্ট ভালো হয়েছিল। এই ঘরের মধ্যে কাগজপত্র আছে কিছু, এখন ভালো করে আমি দেখি নেই। এমনি কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? ক্ষয়ক্ষতি হয়নি।
যিনি বাড়ির গার্জিয়ান ছিলেন তিনি তো এখন একটু অসুস্থ হয়ে আছেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হুমায়ুন বাদশা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পুরাতন চাংমারি, পূর্ব দিলেঙ্গাও। এখানে ধরেন ওই আমার এক ভাইস্তা, দুই ভাইস্তার বাড়ি জ্বলছে। ওনার নাম হলো শাহজাহান সোহরাব। একজনের নাম সোহরাব হোসেন, একজনের নাম শাহজাহান আলী। মানে দুজনের বাড়ি অ্যাডজাস্ট করা, এক জায়গায় থাকে, আলাদা খায়। কি করে আগুনটা লাগলো আপনার ওই লাইন সার্কিট থেকে, মানে শর্ট সার্কিট? হ্যাঁ, শর্ট সার্কিট থেকে। মিটার কি বাস্ট হয়ে গেছে নাকি? মিটার বাস্ট না, এমনি লাইনের তার থেকে লিক বা অন্য কিছু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ফায়ার ব্রিগেডকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, কিন্তু আসছে লোকালে যেগুলো ছিল ওগুলো চলে আসছে, কিন্তু মেইন থেকে আসতে পারেনি ওরা। এখানে একটা যদি ফায়ার ব্রিগেডে একটা ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো, কারণ মাঝে মাঝে এখানে প্রায় অগ্নিকাণ্ড ঘটে আর বিশেষভাবে ক্ষতি হয়ে যায় লোকে। আজকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো অনুমান ধরেন বেশি হবে, আমরা তাও লাখ খানেকের অধিক বলা যায় আর কি। যেমন হাতের গয়নাগাটি, গালার গয়নাগাটি থেকে টাকা পয়সা, ধান চাল, এগুলা, কাপড় চোপড়, চৌকি, খাট পালং, এগুলো জ্বলে গেছে। জরুরি কাগজপত্র জ্বলে গেছে? এরকম ধরনের খবর পাইছি যে জ্বলছে কিছু কাগজ। সেই জায়গাটার নাম? চাংমারি, পূর্ব দিলেঙ্গাও। আপনার নাম? আমার নাম, আমি পাশে ওনার কাকা খায়রুল ইসলাম। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে জলপাইগুড়ির চা বলয়ে হাজার হাজার ভক্ত সমাগম। এই প্রথম শ্রীমদ্ ভগবত মহাপুরাণ গীতা পাঠের আসর বসেছে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। 7 দিন ব্যাপী এই শ্রীমদ্ ভগবত মহাপুরাণ গীতা পাঠের আজ অর্থাৎ বুধবার এই অনুষ্ঠানের শেষ দিন। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই গীতা পাঠের আসরে মেতে উঠেছিলেন। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় প্রথমবার 7 দিন ব্যাপী এমন এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ 9ই এপ্রিল শেষ দিন এই অনুষ্ঠানের। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের মধ্যে এক সদস্য বিক্রম বিশ্বকর্মা বলেন, মূলত সমগ্র দেশে সুখ শান্তি কামনায় এই মহৎ গীতা পাঠের আসর অনুষ্ঠিত হচ্ছে এবার প্রথম এই অঞ্চলে। এখন এনেছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। জমি জটে আটকে 4 লেনের কাজ, নিত্যদিন ঘটে দুর্ঘটনা। কমিশন না দেওয়ায় জাতীয় সড়ক নির্মাণে জমি দিয়েও মিলছে না ন্যায্য টাকা। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের শুধুমাত্র একটি অংশেই আজও সম্পন্ন হয়নি 4 লেন প্রকল্পের কাজ। সেটি হলো ফুলবাড়ি ডাবগ্রাম অঞ্চলের জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি মোড়। আর এই কারণে নিত্যদিন ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার এমনই এক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পর রণক্ষেত্র হয়ে উঠেছিল ওই অঞ্চল। বুধবার সেই ফুলবাড়ি ডাবগ্রাম অঞ্চলের প্রায় শতাধিক মানুষ জলপাইগুড়ি জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে সমবেত হন। এই প্রসঙ্গে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সরকারি দামে জমি দান করা ব্যক্তিদের মধ্যে গৌর কুণ্ডু অভিযোগের সুরে বলেন, আমাদের বকেয়া টাকা অনুমোদন হয়ে আছে, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, কারণ কমিশন চায়। তাই আজ জমি দপ্তরে এসেছি বকেয়া ন্যায্য টাকার দাবিতে।
কোন এলাকা দাদা? আমাদের 17 নম্বর সিট ফুলবাড়ি। আজকে কি কারণে এখানে আসা? আমাদের টাকা যেটা স্যাংশন হয়েছে আর কি, পার্ট বাই পার্ট দেওয়ার কথা, সেই টাকাটাও আমাদের আটকা রাখছে। আজ দিব কাল দিব করে আটকা রাখছে। ওনাদের পার্সেন্টেজ লাগে, আমরা পার্সেন্টেজ দেওয়া রাজি না, যার জন্য আমাদের পেমেন্টটা হচ্ছে না। কত টাকা বকেয়া রয়েছে আপনাদের? বকেয়া তো বহুত আছে, এমন সামান্য কিছু টাকা আমাদের দিচ্ছে এখন সেটা কত টাকা দিচ্ছে ওনারা এখনো ক্লিয়ার বলছে না। মূল কথা আপনাদের টাকা বকেয়া রয়েছে? বকেয়া আছে, মানে জমি দিয়েছেন, জমি দিয়েছি, টাকা পাচ্ছি। এখন কি করবেন আপনি? এখন আমাদের যে টাকাটা পার্ট আইছে সেই টাকাটা আমাদের পেমেন্ট করবে। সেই টাকাটা স্যাংশন হয়ে গেছে, তাও পেমেন্ট করতে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো লাগাইছে। এটা কারা করছে? এটা জমি অফিস টাকা দিচ্ছে না। কোন অফিস? এটা কি এলএ অফিস। এলএ অফিস। কতজন হবে এরকম যে পাচ্ছে না? 200, তার মধ্যে 100 লোক পায় নাই। 100 পরিবার টাকা এখনো পায় নাই, তারা পার্সেন্ট দিতে পারে নাই, পায় নাই। টাকা নিতে গেলে পার্সেন্ট লাগে, এই কারণে আমাদের এই পেমেন্টটা আটকে আছে। মূলত আপনার কত টাকা বকেয়া রয়েছে? বয়কা তো দেখেন এখন ফাইনাল হিসাব দেয় নাই, পার্ট বাই পার্ট দিচ্ছে। একবার জামা কিনে দিচ্ছে, একবার গেঞ্জি দিচ্ছে, এইভাবে আমাদের টাকা দিচ্ছে। তো এখানে আমাদের গেঞ্জি দিচ্ছে, জামা এখনো দেয় নাই। যখন ফাইনাল পুরো টাকা পাবো তখন মনে করবো ক্লিয়ার, জমা দিবি। এখন আমাদের গেঞ্জি দিচ্ছে, খালি গেঞ্জি নিয়ে চলো। কি নাম আপনার? আমার নাম গৌর কুণ্ডু। নাবালিকাকে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী দাদু। আদালতের রায়ে অভিযুক্তের 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। বুধবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের বিশেষ সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, জলপাইগুড়ি মহিলা থানায় ঘটনাটির অভিযোগ দায়ের করা হয় 2019 সালের 3রা জুন। ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে নাবালিকার দাদুর এক বন্ধু। এর জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে নাবালিকা একটি সন্তানেরও জন্ম দেয়। নাবালিকার পরিবারের তরফে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর একটা মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন, যেটা উমেন থানার কেস। এটা 3/6/2019 তারিখে এই অভিযোগ দায়ের করেছিল ভিকটিম গার্লের মা। এই ঘটনাটা হচ্ছে একটু অন্যরকম অন্য কেসের থেকে। এটা হচ্ছে মেয়েটি স্কুলে পড়াশোনা করত এবং জলপাইগুড়ি শহরে সে তার দিদিমা এবং দাদুর কাছে থাকত। তার মা এবং বাবা এবং অন্যান্য ভাইরা অন্য জায়গায় থাকত। মেয়েটি একদিন তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার শরীরটা ভীষণ খারাপ, এই কথা তার মাকে জানায়। তার মা তাকে দেখে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে দেখতে পায় যে মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা। তখন তার মা বাবা মেয়েটিকে চেপে ধরে। তখন মেয়েটি তাকে জানায় যে তার দাদুর বাড়ি থাকাকালীন তার দাদুর এক বন্ধু, যে হচ্ছে দাদুর পাশেই বাড়ি, সে তাদের বাড়িতে সবসময় যাতায়াত করত এবং তার দাদু দিদিমা যখন বাড়িতে থাকতো না সেই সময় সে তার বাড়িতে আসতো। বাড়িতে এসে তাকে ভয় দেখিয়ে মেয়েটিকে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায় এবং মেয়েটি বাড়িতে গিয়ে পরীক্ষা করার পর যখন কনফার্ম হয় যে সে গর্ভবতী, তার মা তার নিজের মাকে জানায় ঘটনার কথা এবং তারপর উমান থানাতে একটা অভিযোগ দায়ের করে। এই কেসে অভিযোগ পাওয়ার পরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। মেয়েটির একটি বাচ্চার জন্ম হয় পরবর্তীকালে এবং এই আসামিকে পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে তাকে কোর্টে পাঠিয়ে দেয় এবং পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা শুরু হয়, চার্জশিট দাখিল হয় এবং চার্জশিট দাখিলের পর তার এগেনস্টে পক্সো ধারায় চার্জ গঠন হয় এবং এই কেসে টোটাল 11 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে
এই কেসের আসামিকে পক্সো ধারার সঙ্গে সঙ্গে 376(2)N ধারা মতো দোষী সাব্যস্ত করে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছেন এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা হচ্ছে 2019 সালে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আগামী 20শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বেলাকোবা অঞ্চলের 10 দরগা থেকে বড়বাড়ি হাসপাতাল পর্যন্ত পদযাত্রা করল শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরেরা। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে 100 দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। মিছিলটি বিস্তীর্ণ গ্রামীণ এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার, কৌশিক ভট্টাচার্য, বিশ্বজিৎ মোহন্ত, গৌরী অধিকারী, শুভায়ু বল, মকলেশ্বর রহমান, কবিতা রায়, নীলাদ্রি মৈত্র প্রমুখ। শ্রমজীবী মানুষকে মানুষের কুঠারাঘাত করা হয়েছে এবং শ্রমজীবী মানুষকে নির্বিশেষ করে আবার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি দেখেন একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100 দিনের কাজ বিগত 3 বছরের অধিক বেশি দিন হয়ে গেল 100 দিনের কাজ বন্ধ, যেটা কোনো সরকার করতে পারে না। দেশের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই বেআইনি কাজ করছে। 100 দিনের কাজ বন্ধ রাখা যায় না, এটা আইনি অধিকার। আপনারা যদি দেখেন এই সময়কালের মধ্যে কৃষকের যে ফসলের যে দাম, এমএসপির কথা বলা হয়েছিল, 3টি কৃষি আইন করার চেষ্টা হয়েছিল। কৃষকরা 750 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করে তারা সেই আইন রোধ করতে পেরেছিলেন। মোদী সরকার ঘোষণা করেছিলেন যে এমএসপি ঘোষণা হবে, কিন্তু কৃষকদের সাথে বেইমানি করে সেই কৃষকদের এমএসপি ঘোষণা আজও পর্যন্ত হলো না। আপনারা যদি দেখেন বস্তিবাসীগুলোর যে অবস্থা, বস্তিবাসীদের যে আইনি প্রাপ্য, অর্থাৎ সর্বক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ, এই সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের ওপরে এই দুই সরকার ব্যাপকতর আক্রমণ করেছে। তাই দুই সরকারের বিরুদ্ধে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি আগামী 20শে এপ্রিল। শুধু এই এলাকা নয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখতে পারবে এই ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে এবং ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনের নতুন অভিমুখ শুরু হবে এবং সেই অভিমুখের জন্য আমরা যাচ্ছি। জলপাইগুড়ির স্বাস্থ্যকর্মীরাও এবারে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলেন। রক্তের প্রয়োজনে এবারে এগিয়ে আসলেন স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত কর্মীরা। এই দিন জেলা ব্লাড ব্যাংকে নিজেরাই এসে রক্ত দিয়ে যান। নার্সিং ট্রেনিং কলেজের ছাত্রীরা সহ ফার্মাসি বিভাগের স্টাফেরাও রক্ত দিতে এগিয়ে আসেন। দুপুর 12টা থেকে রক্তদান শিবিরে তারা এসে রক্ত দেন। তারপরই তারা মানুষের জনস্বাস্থ্যের কাজে চলে যান। ব্লাড ব্যাংকের চিকিৎসকরা এই শিবিরটি আজ পরিচালনা করেন। স্বাস্থ্যকর্মী হিসেবে কি কারণে মূলত? এই তো জনগণের স্বার্থে, জনগণের যাতে আমাদের মা বোনেরা ভাই সবাই যাতে সুস্থ থাকে, তাদের কোনো রক্ত পেতে কোনো সমস্যা না হয়, তারা যেন রক্ত যার যদি ব্লাড লাগে শারীরিক অসুস্থতার কারণে তারা যেন রক্ত পায় সেই জন্য। এবং আমরা দিয়েছি এই কারণে আমাদের মতো অনেক মেয়ে আছে যাদের হিমোগ্লোবিন লেভেল ভালো আছে, তারা যেন সমাজের সচেতনতার কাজে এগিয়ে আসে এবং সমাজের যে সমস্ত মানুষের অসুস্থ হয় ব্লাডের জন্য, ব্লাড দিতে পারে না, তারা যেন ব্লাড পায় সেই উদ্দেশ্যে যেন এগিয়ে আসে। আজকে দিচ্ছেন আপনারা? কি নাম আপনার? আমার নাম কাজী রুকসাত মেহবুবা। কি বলেন? ব্লাড ব্যাংক, সদর হসপিটাল, জলপাইগুড়ি। দিচ্ছেন কারণটা? এখানে ব্লাড ব্যাংকে ক্রাইসিস চলছে রক্তের, সেই জন্য আমরা রক্ত দিতে করছি। আমরা ফার্মাসি কলেজ থেকে আসছি, আমরা এখানে ফার্মাসি কলেজ থেকে অনেক এসেছি। এর আগেও কি এই ধরনের? হ্যাঁ, এর আগেও আমরা পার্টিসিপেট করেছি, বিভিন্ন সমাজের মধ্যে আমরা পার্টিসিপেট করি। গভর্নমেন্টের ক্রাইসিসের সাথে আছি এবং ফার্মাসি কলেজ আগে যখন হোস্টেল ছিল তখন তো রেগুলারই দেওয়া হতো, ঠিক আছে। আমাদের 75 বছর যখন সেলিব্রেশন হলো তখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, এখন এনারা করছি, এনাদেরকে আমরা সহযোগিতা করছি। কি নাম স্যার আপনার? আমার নাম ডক্টর গোপীনাথ ঘোষ। এখন নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। ভোরবেলা গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেলেও বেলা বাড়ার সাথে সাথে গরমের অনুভূতি জলপাইগুড়ি জেলা জুড়ে। সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি পড়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও, যার ফলে সকাল থেকে ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে সেই আবহাওয়া ফের গরমে পরিণত হয়। বুধবার এই ধরনের পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল। এদিন সকালে হালকা বৃষ্টি হয়, ফলে কিছুটা পরিবেশ ঠান্ডা অনুভূত হয়েছিল। সকালে ছিল মেঘাচ্ছন্ন আকাশ। হয়তো অনেকেই ভেবেছিল আজ দিনভর বৃষ্টি চলবে, কিন্তু সেটি না হয়ে ফের গরমের অনুভূতি হয়। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। চাকরিহারাদের আন্দোলন জলপাইগুড়িতে। সুপ্রিম কোর্টের রায়দানে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এবারে পথে নামলেন। পোস্টার হাতে পথ অবরোধে সামিল ছোট্ট একটি শিশুও। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের দোলাইগাঁও সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।